তাহলে এরপরে যেটা দেখলা, কি দেখলা, যে আমি বললাম স্যার এইখান থেকে, তাহলে ডেনড্রাইট গুলো তোমরা চিনলা। তাহলে একটা দেখো, এইটার, এই সেলটার মধ্যে, এই সেলটার মধ্যে যে ডেনড্রাইট আছে, এই ডেনড্রাইট এবং এই সেলটার কিছু একটা অংশ এই ডেনড্রাইটের সাথে কানেক্টেড হয়। তার মানে একটা সেলের যেই অংশ অন্য আরেকটা সেলের ডেনড্রাইটের সাথে কানেকশন হয়, সেই জায়গাটার নাম হলো এক্সনের প্রান্ত। এই এক্সন প্রান্ত এবং ডেনড্রাইট যেইখানে মিলিত হয়, সেই জাংশনটার নাম বলা হয় সিনাপস। সেই জাংশনটার নাম বলা হয় কি? সিনাপস। তাহলে একটা নিউরনের, এটা মনে রাখবা, একটা যে নিউরন থাকে, এটা একটা নিউরন সেল, একটা নিউরনের শুধুমাত্র একটাই এক্সন থাকে, এটা ভালো করে মনে রাখবা। একটা নিউরনের একটাই এক্সন থাকে। তাহলে আমরা বুঝলাম যে একটা নিউরন দেহের একটা মাত্র এক্সন থাকে। ওই এক্সনের প্রান্ত থাকতে পারে, টার্মিনাল গুলো অনেকগুলো প্রান্ত থাকতে পারে, প্রান্তগুলো অনেক হতে পারে, কিন্তু এক্সন থাকে একটা। ওই এক্সনের সাথে কে যুক্ত হয়? ওই এক্সনের সাথে, এক্সনের প্রান্তের সাথে আরেকটা নিউরনের, কি যুক্ত হবে? ডেনড্রাইট যুক্ত হবে। আরেকটা নিউরনের হবে। ডেনড্রাইট যুক্ত হবে। এই ছিল হবে। ডেনড্রাইট যুক্ত হবে, এইটাই। এবং ওই যে সন্ধি আসে, সন্ধি আমি যদি বলি, দুটো নিউরনের মধ্যে একটার এক্সন প্রান্ত আরেকটা ডেনড্রাইট প্রান্ত যেখানে যুক্ত হবে, এইটার নাম হলো স্নায়ু সন্ধি। এই স্নায়ু সন্ধির অপর নাম সিন্যাপস। এই সিন্যাপসের মধ্যে দিয়ে কি হবে? এই সিন্যাপসের মধ্যে দিয়ে আসলে কি হবে, এখান থেকে যে সিগন্যাল, এখান থেকে যে সেই সিগন্যাল নিবে, সেই সিগন্যাল এইটার মধ্যে দিয়ে গিয়ে এখান থেকে এই সিগন্যালটা এই সিনাপস হয়ে তারপর আরেকটা দেহে চলে যাবে। এখান থেকে আবার এখানে ধরো সিনাপস হলো, এই সিনাপসের মধ্যে দিয়ে আবার এটার মধ্যে দিয়ে চলে আসবে। এইভাবে একটা নিউরনের সিগন্যাল, একটা নিউরনের মধ্যে ধরো এই সিগন্যালটা এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে। আর এই দুইটা নিউরনের মধ্যে কানেকশন তৈরি করবে কে? কানেকশন তৈরি করবে হলো, এই যে কানেকশন যেটা তৈরি হবে, কানেকশন তৈরি করবে হলো একজন টার্মিনাল এবং ডেনড্রাইট, এবং যেটা তৈরি হবে সেটার নাম হবে সিনাপস। এই যে তৈরি হইতেছে, এই তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় সিনাপসিস। প্রসেসটাকে বলা হয় সিনাপসিস। এইটুকু বুঝছো? স্যার, হ্যাঁ বলো। স্যার তাহলে মানব দেহে কয়টি নিউরন থাকবে? কয়টি নিউরন থাকে? আমি তো বলছি 100, 100 কোটির মতো। 100 কোটি? তাহলে কি নিউক্লিয়াস 100 কোটি? তাইলে ভাবো কি পরিমাণ। আমরা যে হিউম্যান ব্রেইন পড়ি না, হিউম্যান ব্রেইন, শুধু ব্রেইনের মধ্যে বলা হয় তাকে 86 বিলিয়ন। নিউরন। 86 বিলিয়ন নিউরন থাকে ব্রেইনে বলা হয়, বুঝছো? আর ধরো এই জি 86 বিলিয়ন যে কানেকশন হয়, এই কানেকশন থাকে হলো 100 ট্রিলিয়নের মতো। হ্যাঁ, এত কানেকশন থাকে হিউম্যান ব্রেইন নিয়ে। হিউম্যান ব্রেইন নিয়ে এখনো গবেষণা করা অনেক যাবে, বুঝছো? প্রচুর গবেষণা করা যাবে। হিউম্যান ব্রেইন এখনো এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, এটার পুরোপুরি এখনো ধারণা কিন্তু বিজ্ঞানীদের আসেনি। স্যার, মানব দেহে, মানে মানব দেহে না, 1 মিলিয়ন সমান কত লাখ? 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান দশ 100 কোটি। আর 10 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন, না স্যার? হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ সারিয়া। জি স্যার। হ্যাঁ জি বলো, কি স্যার। জিজ্ঞেস করছো বলো। না স্যার, বলছিলাম যে 10 বিলিয়ন সমান তাহলে 1 ট্রিলিয়ন। না, 10 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন। ট্রিলিয়নের ঘরে আবার তিনটা শূন্য বাড়তি হবে। ট্রিলিয়নের ঘরে তিনটা শূন্য বাড়তি হবে। তিনটা শূন্য বাড়তি হওয়ার অর্থ হলো যে তুমি বিলিয়নের সাথে এক- 1000 দ্বিগুণ দিবা। 1000 দ্বিগুণ দিলে কি হবে? 1000 বিলিয়ন সমান কি হবে? 1 ট্রিলিয়ন। জি স্যার। 1 ট্রিলিয়নের পরে হেক্সিলিয়ন। ট্রিলিয়ন আছে, কোয়াড্রিলিয়ন আছে,
হেক্সিলিয়ন আছে, সেক্সটিলিয়ন আছে, সিরিয়াল ওয়াইজ একটা আছে। এটা চাইলে তুমি খুব সহজে দেখতে পারো, সমস্যা নাই। এমনি প্রথমে 100, তারপর 1000 হয়, তারপর তোমার মিলিয়ন, বিলিয়ন, তারপরে হয় ট্রিলিয়ন, তারপরে হয় কোয়াড্রিলিয়ন, বুঝছো? এই কোয়াড্রিলিয়নের পরে, হ্যাঁ, এই যে ট্রিলিয়ন হয়, কুইন্টিলিয়ন বা কোয়াড্রিলিয়ন হয়, তারপর সেক্সটিলিয়ন হয়, তারপর নন লিলিয়ন হয়, এগুলো আছে। তো যেমন স্যার হেক্সিলিয়ন আমরা যেমন এই ওই অ্যাভোগাড্রোর সংখ্যা যে পড়ি হ্যাঁ, 6.6, হ্যাঁ, যে 6 to 6 × 10⁻³ এটা মানে কত, কেউ তো এটা মানে বের করে না। হ্যাঁ, এটা অ্যাভোগাড্রো সংখ্যাই ধরছে। তুমি চাইলে এটা ট্রিলিয়ন এবং করতে পারো। এভাবে তো হয় না স্যার, এটা তো হয় 602 হেক্সিলিয়ন। হ্যাঁ, 602 হেক্সিলিয়ন হয়, এই তো। তাহলে এই হেক্সিলিয়ন জি হলে তাহলে তুমি দেখো, যদি তুমি সিরিয়ালটা মেনটেন করতে চাও, আমেরিকান সিস্টেমে তো ইন্টারন্যাশনাল সিস্টেম এটা তো। তো এইখানে তুমি যদি দেখতে চাও, তাহলে তুমি সিরিয়াল যদি দেখো, তাহলে বুঝতে পারবা যে সিরিয়াল অনুযায়ী প্রথমে মিলিয়ন হয়, মানে 10⁻6 হয়, পরে বিলিয়ন হয়, পরে ট্রিলিয়ন হয়, পরে কোয়াড্রিলিয়ন হয়, কুইন্টিলিয়ন হয়, সেক্সটিলিয়ন হয়, সেপ্টিলিয়ন হয়, অক্টিলিয়ন হয়, ননিলিয়ন হয়, ডেসিলিয়ন হয়। এরকম আর কি। এইভাবে যদি দেখো, তাহলে মিলাইতে পারবো আর কি, যে আসলে কত যায়। হেক্সা, হেক্সা মানে কি বলতো? ওই যে হেক্সা মানে কি বলতো? হেক্সা তো কি, 10⁻⁹। মানে হেক্সা, হেক্সা বলতে কি বোঝানো? হেক্সা, হেক্সা মানে ছয় বোঝানো হয় না? হেক্সা মানে কি বোঝানো হয়? ছয় বোঝানো। তো ছয়। এটাকে আমরা সেক্সটিলিয়ন বলতে পারি। তো এখন দেখো, ওই সেক্সটিলিয়ন যদি বলো, সেক্সটিলিয়ন 10⁻21 আর কি, বুঝছো? আর সেপ্টিলিয়ন যদি বলো, তাহলে 10⁻24 বোঝানো হয়। জি স্যার। তো এখন দেখো, এইখানে যেটা বললাম, যে আমি কি বলছিলাম, আমি বলছি যে এখানে কি হবে, যে শেষ পর্যন্ত এই পর্যন্ত চলে আসলাম। এরপরে আমি সিন্যাপসের মধ্যে দিয়ে বললাম, যে সিন্যাপসের মধ্যে দিয়ে সুন্দর মতো কি হয়, এইভাবে এই এই কানেকশনটার মধ্যে দিয়ে এখান থেকে সমস্ত উদ্দীপনাটা মধ্যে ঢুকে 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 এখান থেকে এই সিন্যাপসের মধ্যে দিয়ে বের হয়ে যায়। এইভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কি হয়, উদ্দীপনা এইভাবে আস্তে 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 পরিবাহিত হয়। তাহলে এই যে স্নায়ু টিস্যুগুলো উদ্দীপনা প্রথমে গ্রহণ করে, এই গ্রহণ করে তারপরে সেটা সুন্দর মতো মস্তিষ্কে প্রেরণ করে। এই মস্তিষ্ক প্রেরণ করার পরে মস্তিষ্কের মধ্যে কিন্তু আবার যেই নিউরন গুলো থাকে, এটা তো একটা টিপিক্যাল নিউরন। টিপিক্যাল নিউরন মানে হলো আদর্শ একটা নিউরন দেখছো। আসলে নিউরন যে আদর্শ দেখছো ঠিক আছে, এর থেকে একটু চেঞ্জও হইতে পারে সেলটা, হ্যাঁ। মেইন বডিটা ঠিক থাকে, এই অন্যান্য জিনিস চেঞ্জ হইতে পারে, এটা খেয়াল রাখতে আর কি। এটা আমরা বডির বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি। বিভিন্ন জায়গায় যেরকম থাকে, ব্রেইনের সেলটার মধ্যে যেগুলো মেমোরি সেল, যেগুলো স্মৃতিতে সংরক্ষণ করে। ধরো কেউ একজন তোমাকে চিমটি দিল, বা মশায় কামড় দিল, বা কোনো একটা ছ্যাঁকা লাগলো, সেই বা স্পর্শ, কোনো একটা স্পর্শ, সেই স্পর্শটা কিন্তু ব্রেইনে গিয়ে সেভ হয়। ওই সেভ হয় যে সেখানেও নিউরন কোষ থাকে। সেই স্মৃতি কোষগুলো একটু এইটা থেকে একটু দেখতে আলাদা। তো সেগুলোর মধ্যে কি হবে, সেগুলোর মধ্যে এইরকম এই এই যে উদ্দীপনাটা, এই উদ্দীপনাটা কিন্তু সেভ থাকবে। ওই সেভ থাকলে সেটা কি করবে, ওই সেভ থাকবে। সেভ তো করলো করলো, এটা ওকে, কিন্তু এরপরে কিন্তু আবার সাড়াও দিবে। ও সাড়া দিয়ে কিন্তু আবার এই নিউরনের মাধ্যমে সিগন্যাল পাঠাবে, বুঝছো? কি কি করতে হবে, এইটা হয়। আবার তোমরা প্রতিবর্তী ক্রিয়া পড়ছো, প্রতিবর্ত ক্রিয়া। হ্যাঁ স্যার। প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে তো জানো যে ব্রেইনে যাওয়া লাগে না, ব্রেইনে যাওয়া লাগে, সিগন্যাল ব্রেইনে যাওয়া লাগে, না স্যার। ব্রেইনে যাওয়া লাগে নাকি? সিগন্যাল ব্রেইনে, ওই যে প্রতিবর্ত ক্রিয়া দেখাইতে হলে সিগন্যাল ব্রেইনে যাওয়া লাগে না। এইখানে এইটা যদি হাতের অংশ হয়, এটা হাতের অংশ হয়, এই হাতের অংশের এখান থেকে এইখানে টাচ লাগলো, এই সিগন্যাল এখান থেকে এসে 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 সরাসরি এই মেরুরজ্জুতে যায়। এই মেরুরজ্জুতে প্রতিবর্ত কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মোটর এইখান থেকে, অর্থাৎ তার এই সিগন্যাল এসে আবার ওইখানে, ওই সিগন্যাল যেখানে যাওয়া দরকার সেখানে যায়, অর্থাৎ এই পেশিগুলাকে এই সিগন্যাল যেটা যায়। ধরো তোমার এখানটা মশা বসলো, মশাটা বসার সাথে দিল একটা কামড়, কামড় দেওয়ার সাথে তোমার ও একবার উড়িমা উড়িমা করে তুমি একবার কি করলা, তাহলে এই মশা যে কামড়টা দিলে এটা ফিলটা কোথায় চলে গেছে, অতি দ্রুত এখানে চলে যাওয়ার সাথে সাথে তুমি যখন বুঝতে পারছো যেটা এই ফিলটা, তখন এর হাতে এখান থেকে সাথে সাথে একটা সিগন্যাল এখানে চলে যায়। এই সিগন্যালটা কোথায় চলে, হাতের এই পেশিগুলাতে চলে যায়, হাতের এই পেশিগুলাতে চলে যায়। এই পেশিগুলাতে চলে গিয়ে বলে যে ঠাস করে একটা মারো, তখন তুমি হাতটাও সরাও, সাথে সাথে মারো। বা পিঠে যদি লাগে,
ধরো এখন পিঠে এখানে মশা বসছে, এখন তুমি এই মশার এই সিগন্যালটা কোথায় গেছে, এই সিগন্যালটা আস্তে 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 সেখানে এই জায়গায় চলে গেছে। এখন এই বাম হাতের মধ্যে এই সিগন্যাল থেকে এখান থেকে ব্রেইনে যাওয়া লাগবে না, এখান থেকে কি যাবে, এখান থেকে একটা সিগন্যাল যাবে হাতের সবগুলো পেশিকে, পেশিকে সিগন্যাল দিবে, এই পেশি তখন হাতটা ঠাস করে এখানে বাড়ি দিবে। এটা তুমি ভেবে চিন্তেও পারো না, এটা অটোমেটিক হয়ে যায়। আবার কোথাও সেকা লাগে, একটা মোমবাতি আছে, এই মোমবাতির মধ্যে এখানে আগুন আছে, এই আগুনের হাতে এটা এখানে লাগছে, এখানে খুব করে হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। বা তোমরা একটা ডাল আছে, এই ডাল ডাল গরম ডাল, মা কি করছে স্টিলের চামচটা এখানে রেখেই, বা তোমার বোন এখানে স্টিলের চামচটা এখানে রেখে ডালটা গরম দিয়ে রাখছে, কিন্তু খেয়াল করে নাই। তুমি আইসা এইখান থেকে কি করছো, তুমি সেখান থেকে এই স্টিলের চামচটা থেকে কি করছো, এখানে হাত দিছো, হাত দেওয়ার সাথে দেয়ার লাগার সাথে সাথে তুমি হাতটা সরাই ফেলতে পারো। এই যে হাতটা সরাই ফেললা, এই হাতটা সরাই ফেলতে তুমি তো আর ব্রেন চিন্তা করো নাই যে আহা আমার হাতে লাগলো, ওহো আমার তো ব্যথা হইতেছে, আমার তো জ্বলতেছে, আমি হাতটা সরাই। এরকম তুমি তো চিন্তা করবা না, তুমি সাথে সাথে হাত সরাই ফেলছো। তো সেটা ব্রেইনে যাওয়ার আগে, চিন্তা ভাবনা করার আগেই কোথায়, ওই মেরুদণ্ডের মেরুরজ্জুর মধ্যে এখানে প্রতিবর্ত ক্রিয়া, একটা প্রতিবর্ত কেন্দ্র আছে, ওই কেন্দ্রের মধ্যে থেকে সিগন্যাল কোথায় চলে গেছে, তোমার ওই হাতের পেশিতে চলে গেছে। ওই পেশিতে সিগন্যাল যাওয়ার পরে ওই পেশির সাথে সাথে কি করছে, অ্যাক্টিভ হয়ে তোমার হাতটা সরায় ফেলছে। তোমরা কি বুঝছো এটা প্রতিবর্ত ক্রিয়াটা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এরপরে আগে ধারণা করা হইতো, তোমাদের বইটা একটু চেঞ্জ করছে, আগে ধারণা করা হইতো, আমি নিজেও শুনছি যে ধারণা করা হইতো, ও তোমরা এটা তো বুঝছো তো, এই সিগন্যাল গিয়ে তারপরে ব্রেইনে যায়, ব্রেনে গিয়ে ব্রেনের মেমোরি সেলে সংরক্ষণ হয়। তাহলে আগে চিন্তা করা হইতো যে মানুষের ব্রেইনটা এমন যেটা 10% ব্যবহার করতে পারি, আমরা পুরাটা ব্যবহার করতে পারি না। না, আমরা মানুষের যে কি আছে, যে ব্রেইনটা আছে, এই ব্রেইনটাকে আমরা 10% ব্যবহার করতে পারি, এইরকম ধারণা সঠিক না। স্বাভাবিক মানুষ কি করে, পুরো 100%ই তার ব্রেইনটা ব্যবহার করতে পারে, বুঝছো? এখন এটা ঠিক যে তবে সব সময় একই সাথে মস্তিষ্কের সব অংশ কি থাকবে না, অ্যাক্টিভ থাকে না। তোমার ব্রেইনের একই সাথে মস্তিষ্কের সব অংশ অ্যাক্টিভ থাকে না। তাহলে কখনো কখনো এক সাইড ইউজ করি, কখনো কোনো প্রয়োজন আরেক সাইড ইউজ হয়, বুঝছো? তাহলে এইটা বলতে পারি একটা নির্দিষ্ট সময় মস্তিষ্কের 10%, ধরো একটা পুরো মস্তিষ্ক 1.5 কেজি, একটা মস্তিষ্ক 1.5 কেজি, হ্যাঁ মস্তিষ্ক 1.5 কেজি, এই 1.5 কেজি একটা মস্তিষ্কের তুমি অল্প একটু ধরো, 1.5 কেজি মস্তিষ্ক 1.5 কেজি যদি হয় 1.5, এইটা 10% তুমি কি করতে পারো, এই 10% এট দ্য সেম টাইম, মানে একই সাথে একটা সময়, নির্দিষ্ট একটা সময় তুমি 10% ইউজ করতে পারো, মানে 10% কোন একটা কাজের সময় তুমি ইউজ করতে পারো। তো কোন একটা কাজে তুমি ফুল মস্তিষ্কটা ইউজ করতে পারবা না, এটা করা যায় না। এইরকম ঘটনা কি বলতে, এইরকম ঘটনাটাও কি করতে বলতো, এরকম ঘটনাটাও একেবারে আগে ধারণা করা হতো, আমি নিজেও জানতাম যে এইটা হলো এরকম, একই সময়ে ধরো এই 10% আমি ইউজ করতে পারবো না, এরকম একটা ঘটনা ছিল। তো এগুলো সব আস্তে আস্তে কি হলো, এগুলো সব ভুল ধারণা প্রমাণিত হলো যে না, এরকম হইতে পারে না, এরকম কোনো সীমা নাই যে মস্তিষ্ক তুমি কখনো কি করতে পারবে না, 10%-এর মধ্যে ব্যবহার করতে পারবা না, এরকম কোনো সীমা নেই। হ্যাঁ, এইটা সত্যি যে সব সময় তুমি একেবারে কি সব অংশ, তোমার মস্তিষ্কের পুরো সব অংশ তুমি একেবারে ইউজ করতে পারবা না, সব অংশ ইউজ করতে পারবা না। কিন্তু আবার সীমা এরকম না যে তুমি একবার 10%ই ইউজ করতে পারবা, এর চেয়ে বেশি ইউজ করতে পারবা না, এরকম কোনো সীমা নাই। হ্যাঁ, আগে বলা হইতো, এগুলো ধারণা আস্তে আস্তে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। বলো তাই কি জানি বলতে চাইছো, বলো। তাই হাত তুলছো, বলো। জি স্যার। তুমি কি বলতে চাইছো, বলো। হ্যাঁ স্যার। তুমি কি জানি বলতে চাইছো, হাত তুলছো, বলা ও আছে। হয়তো স্যার বলছে। এমনি চাপ লাগছে। না, নাই স্যার। আচ্ছা, তাহলে এইটুকু বুঝছো, তোমাদের কিন্তু প্রফেশনালি পড়ানো শেষ এই চ্যাপ্টার। জি স্যার। এটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে চ্যাপ্টারের জার্নি কেমন লাগলো বলো। সামনে কিছু আছে সেগুলো একেবারেই সোজা, সেটা তো পুরো অধ্যায় পুরো বইতেই করবো, সামনে যে কথাগুলো আছে এগুলো তো একটা পরিচয় দিচ্ছে তন্ত্র, আমি তন্ত্র সম্বন্ধে একটা না বলে যাবো, তোমরা শুধু শুনে যাবা।
তো এইটুকু পর্যন্ত কোনো কথা আছে বলো? 40টা পৃষ্ঠা, এটা কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে? বিশাল বড় অধ্যায়। তো 19 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে তোমাদের। বলো এই অধ্যায়ের কি কি লাগবে, এবার এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসতে পারবা তো? এই অধ্যায়ের কোন জায়গাটা কঠিন লাগছে বেশি? আহাদ, জি স্যার। বলো এই অধ্যায়ের কোন জায়গাটা সবচেয়ে বেশি কঠিন লাগছে? স্যার আমার কাছে টিস্যুর চ্যাপ্টারটাই কঠিন লাগছে। এই বড় মানে টিস্যুর অংশটা? জি স্যার। টিস্যুর অংশটা তুমি কি ভিডিও দেখছিলে সব? স্যার ওই লাস্টের গুলা দেখতে পারি নাই। উম, একটু কারেন্ট কম থাকে তো এই জন্য। আচ্ছা, তাহলে যেসব ভিডিও দেখছো সেই পর্যন্ত সেই টপিক গুলো ক্লিয়ার হয়েছে? জি স্যার। তো তুমি টিস্যুর ভিডিও যদি দেখতে চাও, ক্লিয়ার করতে চাও, তাহলে তুমি সরল টিস্যু যে আমি প্যারেন্ট ক্যামে কোরআন ক্যামে স্টুডেন্ট ক্যামে পড়াইছি, সেগুলো আগে ক্লিয়ার হয়ে তারপরে তুমি কিন্তু জটিল টিস্যুতে ঢুকবা, বুঝছো? জি স্যার। ওকে, আর যদি না বুঝে থাকো তাহলে সরাসরি প্রশ্ন করবা ইয়েতে, ওই। আচ্ছা স্যার, আমার আজকে এখানে ওই যদি মানে আজকে যা বুঝেছেন সমস্যা থাকলে কালকে প্রশ্ন করতে পারবো স্যার, আজকে তো ওই রেকর্ড দেখা স্যার আমি প্রশ্ন করতে পারবো না স্যার। ঠিক আছে। একটু যদি তুমি বলো তোমার কোনো সমস্যা আছে কিনা পুরো অধ্যায়ে। না স্যার, আমার কোনো সমস্যা নেই, বাট আমার একবার রিভাইজ দিতে হবে। স্যার এতদিন হ্যাঁ, তো করছেন, সব মাথার উপর দিয়ে গেল, কোনটা? ভালো করে ইয়ে করে মানে স্যার এই লাস্ট কয়দিনের পড়াগুলো আর কি। যেমন স্যার আমার এখানে তো আমি একদিন ঘুমাইছিলাম ক্লাস চালু করে, ওইটাও ভালো করে দেখে শুনতে পারিনি, তারপরে আরো এরকম মাশাআল্লাহ, আর তুমি কি ক্লাস স্যার। চালু করে ঘুমাইছো, স্বীকার করছো, বাহ কত শখ তুমি! আর তোমার সততা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, দেখে নিও, হ্যাঁ, দেখে নিও, নোট গুলো করিও। আর ফাহিম, স্যার আমার প্রাণের টিস্যু একটু সমস্যা। প্রাণী টিস্যু, ওই যে টিস্যুটা বুঝো নাই যে আল্লাহ এগুলা কি না, তার কি কি কথা বললো না? তুমি ভিডিও দেখছো? জি না স্যার, প্রাণের টিস্যুটা একটু দেখলে ভালো হয়। আমি বুঝতে প্রাণী, স্যার পারবো। তুমি প্রাণী টিস্যুর এই ভিডিও দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তুমি এই ভিডিও গুলো দেখবা, ওকে? ভিডিও গুলো দেখে সেখানে একদম পূর্ণাঙ্গ, আমার কোনো কথা তার বাদ নাই, তুমি তো সেখানে চাইলে স্পিড বাড়া দিয়ে দেখতে পারো, স্পিড কমায় দিয়ে দেখতে পারো। তো দেখবা, ওকে? দেখবা, কিন্তু এটা ইম্পর্টেন্ট, তার সাথে ক্লাসের মতো করে নোট করবা। এই জি স্যার। হ্যাঁ স্যার স্যার। আর আমাদের যদি সেকেন্ড চ্যাপ্টারের পরীক্ষা নেন তাহলে তার এক সপ্তাহ আগে যদি জানাই দিতেন তাহলে ভালো হতো, মানে এই ধরেন চ্যাপ্টারের পরীক্ষাটা আজকে আমি হ্যাঁ সর্বোচ্চ 2 দিন বা 3 দিনের মধ্যে নিয়ে নিবো। আজ থেকে 2-3 দিন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যে চ্যাপ্টার শেষ করবো সেটা সর্বোচ্চ 2-3 দিনের মধ্যে। শুক্রবারে নিলে ভালো হতো স্যার। স্যার তাহলে শুক্রবারেই নেন। হ্যাঁ, আমি তোমাদের একটা কুইজ দিব, হয়তো 10টা 15 না 50টা কুইজ দিতে পারি হয়তো। জি স্যার, মানে কুইজটা এই দিছো না, চ্যাপ্টারটা একটু ভালো দেখছো করে প্রশ্ন কেমন হয়? জি স্যার। কুইজ তো দিছো, একটা প্রশ্ন কেমন হয় বুঝছো তো? কত প্রশ্ন, কত সুন্দর প্রশ্ন হয়, বেশি সুন্দর জি প্রশ্ন স্যার। জি স্যার, প্রিপারেশন নিতে হবে এই জন্য বললাম তো, মানে একটু টাইমলি। ঠিক আছে, তাহলে তোমাদের তো সবাই জানাই দিও আজকে, ইয়া করবা অফিসিয়াল নোটিশের মতো করে এভাবে দিবা যে পরীক্ষা হবে, পরীক্ষা কবে দিতে চাও? স্যার স্যার শুক্রবার শুক্রবার। করে শুক্রবারে, ঠিক আছে, আমি শুক্রবারটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওই টাইমের মধ্যে পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে? জি জি স্যার। স্যার। আমি এরপরে কিন্তু এর আগে লিঙ্ক অফ করিনি, এবার কিন্তু লিঙ্ক অফ করে দিব আমি। একটা নির্দিষ্ট একটা টাইম দিব, তোমরা তোমাদের নিজের ঘরে পরীক্ষাটা দিয়ে তারপরে, ওকে, আর আমি এরপর লিঙ্ক অফ করে দিব, তারপর পরীক্ষা দিতে পারবা না কিন্তু। আমি কুইজ দিব, এটা 5টা লিঙ্ক দিব কুইজের, 10টা 10টা করে। নির্দিষ্ট একটা শেষ করে আরেকটা লিঙ্ক, একটা শেষ করে আরেকটা লিঙ্ক, আমি সুন্দর করে দিয়ে দিব, লিঙ্কের নাম দিয়ে দিব, নাম্বার দিয়ে দিব, তোমরা লিঙ্কে ঢুকবা। কারো সমস্যা হবে না আশা করি, লিঙ্কে কোনো কিছুই চাইবে না, সরাসরি শুধু নামখানা দিয়ে ঢুকে গেল। ওকে, তাহলে এই ছিল আমাদের এই এই চ্যাপ্টারের কথাবার্তা। এরপরে এই চ্যাপ্টারে যেটা আছে একটু শুনো মনোযোগ দিয়ে। এরপরে এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হলো অঙ্গ এবং তন্ত্র নিয়ে তৈরি। তোমরা খুব ভালো করে জানো, সেল সেল মিলে হয় টিস্যু, টিস্যু মিলে হয়
যে টিস্যু টিস্যু গুলো মিলে হয় অঙ্গ, সেই অঙ্গ অঙ্গ মিলে হয় সিস্টেম বা তন্ত্র, সেই তন্ত্র তন্ত্র মিলে হয় হলো একটা দেহ। তাহলে এই যে দেহ, এই যে দেহের যে প্রত্যেকটা কাঠামো যেখানে কোনটা কি অবস্থিত, এই দেহের সবকিছু নিয়ে আলোচনা করা হয় না, যে বিজ্ঞানের যে সাথে আলোচনা করা হয় দেহের যে অঙ্গগুলো নিয়ে। অঙ্গ, অঙ্গ কোনটা স্যার? যেমন লিভার, এটা একটা অঙ্গ। যেমন স্যার কিডনি, এটা একটা অঙ্গ। তাহলে আমি যদি বলি অঙ্গ যেটা, এটা আসলে অর্গান বলা হয়। অর্গান, হ্যাঁ, এটা কি নির্দিষ্ট কাজ করে, যেমন লিভার একটা নির্দিষ্ট কাজ। তারপরে তোমার এইটাকে কি বলা হয়, কিডনির একটা নিজস্ব কাজ আছে। তারপর হার্টের একটা নিজস্ব কাজ আছে। তারপরে তোমার এই যে ব্রেইনের, এই যে যতগুলো জিনিসের কথা বলি ওগুলো নিজস্ব একটা কাজ আছে, এগুলো একটা অঙ্গ। তাহলে এই যে অঙ্গ নিয়ে জীববিজ্ঞানের একটা জায়গায় আলোচনা করা হয়, তোমরা কি জানো এটার নাম কি? অঙ্গ অঙ্গ সংস্থান বিদ্যা, গুড। যেটাকে আমরা বলো মরফোলজি, এটা বলবো মরফোলজি। অবস্থান ভেদে অবস্থান ভেদে তো তোমরা জানো, অবস্থান ভেদে অবশ্যই মানুষের অঙ্গ বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকতে পারে। তো অবস্থান ভেদে কিন্তু আসলে মানুষের অঙ্গকে দুই ভাগে ভাগ করা, এটা খুব সহজ কথা। তবে দুই ভাগ এটা এমনি আমরা বলতে পারি, একটা বাইরের দিকে, একটা কি হবে ভেতরের দিকে। বাইরের দিকে যেটা সেটা এক্সটার্নাল বলবো, আর বাইরের দিকে যেটা বলবো, সরি ভেতরের দিকে যেটা বলবো সেটা হলো ভিতরে। ইন্টারনাল। যে অঙ্গ সংস্থান বিদ্যা আছে না, এইটার কিন্তু অপর নাম অ্যানাটমি। এইটা ভালো করে মুখস্থ রাখবেন। কিন্তু আমরা যে অঙ্গ সংস্থান বিদ্যা করি, যে বিজ্ঞানের ভিতরে যে অঙ্গগুলো নিয়ে কাজ করি, এই অঙ্গ সংস্থানের মধ্যে কিন্তু ইন্টারনাল মরফোলজি যেটা, এইটার নামই অ্যানাটমি। আমি তোমাদের বলছি অ্যানাটমি খুব সহজ কথায় বললে, আমার কোন অঙ্গটা কোথায় থাকে এই জিনিসটা বিষয়টা জানার নাম হলো অ্যানাটমি। অ্যানাটমি কিন্তু হলো ইন্টারনাল মরফোলজি, মনে থাকবে। তাহলে ইন্টারনাল মরফোলজি এখন স্যার এগুলা দ্বারা কি বোঝায় মরফোলজি? তাহলে তুমি দেখো তো, আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলো কোথায় থাকে এবং কিভাবে থাকে এই জিনিসটা জানার বিশদভাবে যেখানে আলোচনা করা হয় সেইটাকেই বলা হয় ইন্টারনাল মরফোলজি। তাহলে এই যে ইন্টারনাল মরফোলজি, এই ইন্টারনাল মরফোলজির মধ্যে থেকে তাহলে কি কি আলোচ্য বিষয় আমাদের থেকে উঠে আসছে? আমাদের দেখা যাচ্ছে যে ইন্টারনাল মরফোলজির মধ্যে আমরা কথা বলি তার একদম ভেতরের যেহেতু অঙ্গ শরীরের, তাহলে একটা আছে পাকস্থলী। পাকস্থলীর পরে আছে কি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের আবার তিন প্রকার, একটা হলো ডিউডেনাম, একটা হলো জেজুনাম, আর একটা হলো ইলিয়াম। যেটাকে আমি মনে রাখতে হবে আমি ডিজে, আমি এমন রাখতাম বা ডিজে আমি। ডিজে ডিতে হলো ডিউডেনাম, জেতে হলো জেজুনাম, আইতে হলো ইলিয়াম। মানে এটা ক্ষুদ্রান্তের তিনটা অংশ, বুঝছো? এরপরে আবার বৃহদান্ত্র আছে। বৃহদান্ত্রের আবার দেখা যাচ্ছে যে সিকাম আছে, কোলন আছে, মলাশয় আছে। তো এইটা আছে। এরপরে দেখা যাচ্ছে যে আমার হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, তারপরে লিভার বা যকৃৎ আছে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস আছে, স্প্লিন বা প্লীহা আছে, লাংস বা ফুসফুস আছে, কিডনি বা বৃক্ক আছে, তা টেস্টিস বা শুক্রাশয় আছে, তারপরে আরেকটা হলো কি ডিম্বাশয় আছে। এই যে জিনিসগুলো থাকলো যে ওভার, এই যে ডিম, এই যে প্লীহাটা কি? যতগুলো, হ্যাঁ বলো কিছু বলবা? প্লীহাটা কি? প্লীহা? প্লীহা, এটা স্ক্রিনে আমি দেখাবো প্লীহাটা কি, হ্যাঁ সেটা দেখাবে। এটা হলো আরবিসির বা লোহিত রক্ত কণিকার কবর রচনা হয় সেখানে। তো এইগুলা আমি রক্ত পড়াইলে প্লীহা সম্বন্ধে বলবো, বুঝছো? এটা আমাদের শরীরের একটা অংশ। তুমি যদি প্লীহা দিয়ে সার্চ করো তুমি দেখবা একেবারে উপরের এই একটা সাইডে ডান সাইডে কিভাবে প্লীহাটা রয়ে যায়। তো প্লীহা তুমি দেখবা। তাহলে এই যে যে প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো থাকবে, এগুলো হলো অভ্যন্তরীণ অঙ্গ। এই অভ্যন্তরীণ অঙ্গগুলো কি করবে? তুমি জানো যে এদের এক একটার এক একটা কাজ আছে। তুমি জানো পাকস্থলী, ডিউডেনাম, তারপরে ইলিয়াম, রিটার্ন মলাশয়, এই যে যতগুলো জিনিস আছে এগুলো থাকবে হলো পরিপাকের সাথে জড়িত। শ্বাস প্রশ্বাস শাসনের জন্য তোমার ফুসফুস জড়িত, তারপর রেচনের জন্য তোমার কিডনি জড়িত, প্রজননের জন্য তোমার শুক্রাশয় ডিম্বাশয় জড়িত। তাহলে ইত্যাদি যতগুলো কাজ আছে, তাহলে এগুলো সব অভ্যন্তরীণ অঙ্গের কাজ। এই অভ্যন্তরীণ অঙ্গগুলো আবার কি হয়, এই অঙ্গ অঙ্গ তুমি জানো যে স্যার সেল সেল মিলে যদি টিস্যু হয়, টিস্যু টিস্যু মিলে যদি অঙ্গ হয়, এই অঙ্গ অঙ্গ মিলে কি তৈরি হয়? একটা সিস্টেম তৈরি হয়। তো সিস্টেমটা কেমন? এই যে তন্ত্র বা সিস্টেম তৈরি হয়, সিস্টেমটা কেমন তৈরি হয়? যেমন ধরো স্যার আমার ফুসফুসটা আছে, তার ফুসফুসটা ঠিক আছে, তারপর স্যার শ্বাসনালী আছে, শ্বাসনালী, ফুসফুস, ফুসফুসের ভিতরে সমস্ত জিনিস। তারপরে আমার নাক, নাসিকা গহ্বর। এই যে ছোট ছোট এই যতগুলো জিনিসগুলো মিলে, এই ছোট ছোট এই অঙ্গের যতগুলো জিনিস আছে, সবগুলো মিলে একটা কি তৈরি করছে, মানে একটা সিস্টেম হয়ে গেছে। একটা সিস্টেম হয়ে গেছে, মানে এই সিস্টেমের মধ্যে দিয়ে কি হয়, যেমন আমরা জানি কোন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের কাজ হয়। কেমন কাজ হয়? ধর একটা
মেশিন তৈরি করলা, সেই মেশিনের মধ্যে একটা সিস্টেম তুমি এমন ভাবে সেট করে দিলা যে এখান থেকে আমি যদি আলু দেই তাহলে কি বেরিয়ে আসবে, পটেটো বেরিয়ে আসবে। আলু দিলে যদি পটেটো বের হয়ে আসে, আরে ভাই আলু আর পটেটো একই, আমি এমনি বললাম আর কি, আলু দিলে পটেটো বের হয়ে আসবে, আর এটা সিস্টেম করে তারে পটেটো করে দেয়, দিছি আলু হয়ে গেছে পটেটো। সেম কথাটা যদি আমি এখানে বলি, তাহলে অথবা এখানে দিই, দিলাম একটু পাটারি, নুরু পাটোয়ারি, এইভাবে যেটাই সিস্টেমের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে সিস্টেমের মধ্যে চেঞ্জ হয়েছে, তাহলে কেউ না কেউ তো ছিল ভাই যে সিস্টেমের মধ্যে চেঞ্জ করে দিছে। তাহলে আমি দিলাম ভাত, হয়ে গেল গ্লুকোজ। তাহলে এই যে সিস্টেমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ করার জন্য বিভিন্ন অঙ্গ দায়ী ছিল। তাহলে এইখানে এই জন্যই আমরা বলি যে বিভিন্ন অঙ্গ অঙ্গ মিলে কি তৈরি হয়, সিস্টেম তৈরি হয়ে যায়। তাহলে এরকম সিস্টেম বা তন্ত্র আছে, পরিপাক তন্ত্র, পরিপাক করবে, শ্বসন তন্ত্র, শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত, স্নায়ুতন্ত্র কি করবে, এই যে আমাদের যত ধরনের উদ্দীপনা আছে সেটা গ্রহণ করবে দেহের বাইরের ভিতরে। তার রেচন তন্ত্র, আমাদের যত আছে এই বিষয়ে বর্জ্য আছে, সেই বর্জ্য কিন্তু রেচন কি করবে, বিপাক ক্রিয়া বর্জ্য সেগুলো বের করে দিবে। এরপরে আসছে কি, এরপর আসলে জনন তন্ত্র, যেটাকে আমরা রিপ্রোডাক্টিভ বলবো, অর্থাৎ বাচ্চা জন্মদানের সাথে জড়িত। এরপর আসলো রক্ততন্ত্র, যেটা আমাদের কি রক্ষা করবে। আর একটা আছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, যেটা যেটা থেকে হরমোন বের হবে। এইগুলো হলো তন্ত্র। এরকম আমাদের কি থাকে, অনেকগুলো তন্ত্র থাকে। তো পরিপাক তন্ত্র সম্বন্ধে তোমরা খুব ভালো করে জানো, যেটুকুই আইডিয়া আছে এইটুকুর মধ্যে তোমরা জানো, কিন্তু পরিপাক তন্ত্রে তোমাদের অনেক কিছু জানার আছে। তোমাদের একটা বিশাল চ্যাপ্টার আছে পরিপাক তন্ত্র। তো সেই পরিপাক তন্ত্রের ক্ষেত্রে তোমরা জানি এই তন্ত্র কি করবে, এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, তোমার শোষণ এগুলো সব করানো হবে। অপাচ্য খাদ্যাংশ যেটা থাকবে না সেটা বের হয়ে যাবে। এইভাবে পরিপাক তন্ত্রের আবার কিন্তু দুইটা একদম আলাদা দুইটা জিনিস থাকে। পরিপাক তন্ত্র যেটা ধরো তুমি মুখ দিয়ে খেলা, পাকস্থলী পর্যন্ত গেল, তারপরে শোষণ হলো, তারপরে এটা হজম টজম হয়ে শোষণ হয়ে গেলে এরপর বাকিটুকু বের হয়ে গেল। তাহলে এই যে পরিপাক তন্ত্র, তাহলে এই যে একদম সরাসরি যে আমি মুখে দিলাম একদম শেষ পর্যন্ত বের হয়ে যাওয়া, এইটা হলো নালীর মধ্যে এই ঘটনা ঘটে। তাহলে এই যে একটা প্রথম এই যে একদম যে নালী, এই নালীটাকে বলা হয় পৌষ্টিক নালী বা ডাইজেস্টিভ ক্যানেল বলা হয়। ক্যানেল খাল, খাল মানে কি, খাল মানে তো যাওয়ার পথ না, খালি একটা যাওয়ার পথ। আর বাকি এই যে এই তুমি যে খাবারগুলো দিলা, এই খাবারগুলো পেয়ে 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 তারপরে এগুলো ধরো ক্ষুদ্র করে ধরে মুখে ক্ষুদ্র করলা, ক্ষুদ্র করার পরে এই খাবারগুলো কোথায় গেল, খাবারগুলো আস্তে আস্তে করে পাকস্থলীতে ঢুকলো, পাকস্থলীতে বৃহদান্ত্রে গেল। এই যে পাকস্থলী বৃহদান্ত্রে গেল, এখন প্রশ্ন হলো স্যার এগুলো কি হজম করছে কে? তাহলে কেউ না কেউ তো হজম করার জন্য দায়ী ছিল, মানে ওদেরকে ভাঙে মুখে তৈরি করলো কে, কারণ প্রোটিন কে ভাঙলো কে, লিপিড কে ভাঙলো কে, ভাঙলো হলো এনজাইম। তাহলে এই এনজাইম আবার দায়ী কে, এনজাইম দেওয়া হলো কিছু গ্রন্থি, কারণ তোমাদের পড়াইছে গ্রন্থি থেকে রস নিঃসৃত হয়। যে এই যে গ্রন্থি যে এনজাইম দেয়, সেই এনজাইমের যে এই যে পুষ্টিক গ্রন্থি, এই যে যেগুলো এনজাইম দিয়ে সারগুলো তৈরি করে, ভেঙে চুরে গ্লুকোজ, তারপরে ফ্যাটি গ্লিসারল, তারপরে তোমার অ্যামাইনো অ্যাসিড এগুলো তৈরি করে। তাহলে এই যে যারা এই এই যে হেল্প করলো এনজাইম দিয়ে, তাদেরকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তার মানে আমরা বুঝলাম যে গ্ল্যান্ড হলো কয় প্রকার স্যার, এই যে, এই পৌষ্টিক যে তন্ত্রটা আছে, এই পৌষ্টিক তন্ত্রটা হলো দুই প্রকার। তার মধ্যে একটা হলো পৌষ্টিক নালী, আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে কি, মুখ দিয়ে খাইলাম তাহলে মুখ ছিদ্র, তারপরে মুখের ভিতরে ঢুকলো মুখ গহ্বর, তারপরে এটা চলে গেল গলবিল। দেখাবো গলবিল কেন নাম হয়েছে, কেন এটা বলা হয় এখানে গলবিল। তারপরে অন্ন নালী বা খাদ্য নালী দিয়ে পাকস্থলীর মধ্যে ঢুকে যাবে। তারপরে থাকবে পাকস্থলীর মধ্যে ক্ষুদ্রান্ত থাকবে, যার মধ্যে কি আছে, ডিউডোনাম, ইলিয়াম, ডিউডোনাম, জেজোনাম, ইলিয়াম। তারপরে সেখানে আবার কি আছে, ক্ষুদ্রান্তের পরে বৃহদান্ত্র আছে, যেখানে কি আছে সিটাম, কোলন, মলাশয়, কোলন, মলাশয়, মলাশয়ের অপর নাম রেকটাম। এরপরে শেষে পায়োচিটি বা অ্যানাস। এই যে যেটা থাকে, এইটা পুরোটাকে বলা হয় পৌষ্টিক নালী। এরপরে আছে মানুষের মধ্যে, হ্যাঁ কেউ বলবো কিছু। না স্যার, ওই মাইক কম তো কারেন্ট আসছে এটা বলছিলাম। ও আচ্ছা, এরপরে যেটা আসলো, মানুষের লালা গ্রন্থি আছে। এই যে মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে খাবার লালাটা চলে আসে, এই লালা কানের নিচে এক জোড়া, তারপরে আবার হলো কি জিহ্বার নিচে, তারপরে হলো ম্যান্ডিবল, যেটা আমরা হা করে যে কথা বলি, নিচের পাটির দাঁত যে হাড্ডিটার উপর আছে, যেটা নড়ে কথা বললে, যেটা ছাড়া আমরা কথা বলতে পারবো না।
সেই যে এই ম্যান্ডিবলের মধ্যে, মানে এগুলোর মধ্যে কিছু গ্রন্থি থাকে, সেগুলো থেকে রস চলে আসে, মুখটা ভিজায় ফেলে খাবারটা দিলে। তো এইগুলোর মধ্যে এনজাইম থাকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের মধ্যে আমাদের যে পরিপাক তন্ত্র আছে, সেই পরিপাক তন্ত্রের মধ্যে অনেক অঙ্গগুলো কাজ করে, বা পরিপাকতন্ত্রে হেল্পকারী অঙ্গ এবং অন্যান্য ছোট ছোট যতগুলো জায়গা আছে সবগুলোই কাজ করে। তাহলে সবগুলোর মধ্যে আসলে এরা কয় প্রকার? দুই প্রকার। একটা নালী, মুখ ছিদ্র থেকে একদম পায়ু ছিদ্র পর্যন্ত এই একটা নালী। এই নালীর মধ্যে অনেকগুলো জায়গা আছে। জায়গাগুলোর নাম কি? মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, দুইডেনাম, জেজুনাম, ইলিয়াম, সিলিকান, কোলন, মলাশয়, পায়ুছিদ্র, এগুলো নালীর অংশ। আর গ্রন্থি যেটা আছে, মানুষের লালা গ্রন্থি আছে, তারপরে অগ্নাশয় আছে, তারপরে লিভার বা যকৃৎ আছে। এগুলো থেকে কি আসে? এগুলো থেকে বিভিন্ন এনজাইম আসে। তারপরে দেখা যায় যে খাবারটা কি হয়? হজম হয়। এই নালী হলো পথ, যেই পথ দিয়ে যাবে। আর গ্রন্থি হলো সেই পথের উপর কি দেয়? সেই পথের উপরে যদি বলি কাঁটা বিছায় দেয়, অথবা সেই পথের উপরে এই রাসায়নিক জিনিস দিয়ে দেয়। ফলে এই খাবারটা ওই পথ দিয়ে যাওয়ার সময় পুরোটা ভেঙে চুরে চুরমার হয়ে তারপরে সেগুলো সরল হয়ে যায়। এই ছিল আমাদের পরিপাকতন্ত্রের কথা। এইটার সম্বন্ধে পুরো চ্যাপ্টার আছে তোমাদের। এরপরে শ্বসন তন্ত্র, যেটা তুমি শ্বাস নিবা। তাহলে এই শ্বসন তন্ত্রের যে শ্বাস প্রশ্বাস নিবা, মানে সেখানে নাক দিয়ে ঢুকবে, যে রন্ধ্র মানে ছিদ্র, আবার নাসা রন্ধ্র আছে। এরপর আবার গলবিল আছে। গলবিল হলো একটা কমন জায়গা। এই কমন জায়গা অর্থাৎ মুখের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে যেখানে মিশে, সেটার নাম গলবিল। তাহলে এরপর হচ্ছে ল্যারিংস। ল্যারিংস এর পরে আছে হলো ট্রাকিয়া, শ্বাসনালী যেটা। এরপর ল্যারিংস, এটা ল্যারিংস হলো গলবিলের পর ল্যারিংস, ষড়যন্ত্র যেটা। এরপর হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এরপরে আসবে হলো ব্রঙ্কাস। ব্রঙ্কাস হলো ওই শ্বাসনালী থেকে এরপরে ফুসফুসের দিকে যেটা চলে যায় নালী, সেটাকে বলে ব্রঙ্কাস। এটা আরো ছোট হয়, তখন বলা হয় ব্রঙ্কিউল, মানে আরো শাখা প্রশাখা হয়ে যায় ফুসফুস থেকে গিয়ে। এরপরে ফুসফুসের মধ্যে গিয়ে ঢুকলে সেটার নাম হয়ে যায় অ্যালভিওলাই। এইরকম এই অ্যালভিওলাই, মানে অ্যালভিওলাই দিয়ে আসলে ফুসফুসের মূল জিনিসটা তৈরি। তাহলে আমরা বলতে পারি এক জোড়া ফুসফুস আমার দুই দিকে যায়। এই ফুসফুসের মধ্যে কি থাকে? ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাই এগুলা থাকে। তাইলে ঠিক আছে, এই ফুসফুসের মধ্যে কি ঢুকে? এই ফুসফুসের মধ্যে আস্তে 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 কি ঢুকে? এই ফুসফুসের মধ্যে বায়ুটা ঢুকে, অক্সিজেন ঢুকে, কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়। এই অক্সিজেন আবার রক্তে যায়। রক্তের সাথে এই অক্সিজেনটা সারা দেহে ছড়ায়। সারা দেহে সেল পর্যন্ত অক্সিজেনটা চলে যায়। সেল থেকে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাই অক্সাইড আবার রক্ত ক্রিয়ায় নিয়ে আসে। ক্রিয়ায় নিয়ে এসে সেটা কোথায় চলে যায়? সেটা হার্ট পাম্পের মাধ্যমে রক্ত করে ফুসফুসে চলে যায়। ফুসফুস থেকে সেই কার্বন ডাই অক্সাইডটা শরীরের বাইরে বের হয়ে যায়। এইভাবে শ্বসন তন্ত্র কাজ করে। স্নায়ুতন্ত্র খুব ভালো করে আমরা যেন উদ্দীপনা গ্রহণ করে, এবং ওই উদ্দীপনা অনুযায়ী আবার কি করে, যে ব্রেইন সিগন্যাল দেয় আমাদের স্নায়ুরজ্জ থেকে, সেখান থেকে সিগন্যাল আসে। এই সিগন্যাল দিয়ে আসলে আমাদের কি করে? আমাদের প্রতিক্রিয়া সৃষ্টি করে দেহের মধ্যে। এরপর তোমার মস্তিষ্ক আছে, সুষুম্না কাণ্ড, যেটা আমি তোমাকে সুষুম্না কাণ্ড একদম আচ্ছা, সুষুম্না কাণ্ড যখন দেখো তখন দেখাবো। সুষুম্না কাণ্ড হচ্ছে, করটিক স্নায়ু আছে। করটিক স্নায়ুটা দেখাবো, করটিক স্নায়ু কোনগুলো তোমার বইটা আছে। তো এই যে স্নায়ুগুলো আছে, এই স্নায়ুগুলো কি করে কাজ করে দেহের? কি করে? আমরা তো সবকিছু আর নিজেরা নিয়ন্ত্রণ করি না। আমার যে সময় যেটা লাগবে, যে সময় যেটা লাগবে, সেই সময় আসলে কি কাজ করে? সেই সময় আসলে কাজ করে হলো এই, ধরো তুমি তোমার হার্ট পাম্প হইতেছে, কারণ হার্ট কি পাম্প রেগুলার? হার্ট কি তুমি নিজে নিজে করো যে পাম্প করো? নিজে নিজে পাম্প করো হার্ট? হার্ট কিন্তু তোমার নিজে নিজে পাম্প করো না, এটা আপনা আপনি পাম্প হয়। তারপরে তোমার এই যে খাবার যে হজম হয়, যা কত কিছু করা লাগে, এটা কেউ আমরা নিজে নিজে করি না। এগুলো অটোমেটিক হয়। এই যে অটোমেটিক করে, তার মানে অনৈচ্ছিক পেশির যে কাজগুলো আছে, সেই কাজগুলো সবগুলো নিয়ন্ত্রণ করে কে? এই স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। এরপর সাথে রেচন তন্ত্র। এই যে রেচন তন্ত্র আমি তোমাদেরকে একটু দেখাইছি টিস্যু পাইপে দিয়ে। এই যে রেচন তন্ত্র কি করে? এই যে দেহের মধ্যে যে কত খাবার খাই, এই খাবার খাইলে নাইট্রোজেন ঘটিত কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। এগুলা যদি কোনো মতে এগুলা যদি কোনো মতে দেহের মধ্যে থাকে, একটা মানুষ মারাও যেত। তবে এই বর্জ্যগুলো কিন্তু দেহের জন্য প্রচন্ড ক্ষতিকর। তাহলে এদেরকে বের করে দিতে হবে। এই যে বের করে দেয়, কিভাবে বের করে দেয়? মূত্রের মাধ্যমে বের করে দেয়। তাহলে স্যার মূত্র তৈরি হয়, তাহলে কিডনি। তাহলে এখানে রেচনতন্ত্রের মূল যে জায়গাটা, এই দেহ থেকে যে বর্জ্য পদার্থ বের করে দেয়,
এবং যেই বর্জ্য পদার্থগুলো নাইট্রোজেন ঘটিত, সেই বর্জ্য পদার্থগুলোকে তারা কি করে দেয়, এই একজোড়া বৃক্ষর সাহায্যে বের করে দেয়। এখন শুধু কি বৃক্ষ একা একা কাজ করতে পারে? না, বৃক্ষ থেকে ইউরেটার আসে। ইউরেটার একটা মূত্রথলির মধ্যে চলে যায়। তাহলে ইউরেটার কিডনি থেকে দুইটা নালী, দুই কিডনি থেকে দুইটা নালী মূত্রথলির সাথে যুক্ত হয়, ওইটার নাম হয় ইউরেটার। ইউরেটারের পরে এরপরে কি হবে, ওই মূত্রথলি থেকে দুইটা কিডনি থেকে দুইটা নালী ঢুকে ইউরেটার মধ্যে চলে গেল, সরি, দুইটা কিডনি থেকে ইউরেটার বের হয়ে যেগুলো হলো নালী, এগুলো মূত্রথলির মধ্যে চলে গেল। মূত্রথলি থেকে এরপর একটা নালী বেরোবে, মূত্র নালী, এটাকে বলে ইউরেথ্রা। এটা দিয়ে তারপরে প্রস্রাবটা বের হয়ে যায়। এরপরে যেটা থাকে, তাহলে এইভাবেই আসলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হয়ে যায়। এরপরে যেটা থাকে সেটা জননতন্ত্র। জননতন্ত্র প্রজাতির ধারা তোমাকে বিলুপ্ত করে দেওয়া যাবে না। তাহলে শুক্রাণু উৎপন্ন হতে হবে, তাহলে শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণু উৎপন্ন হতে হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। এরপরে ভ্রূণ ধরে রাখতে হবে মায়ের পেটের মধ্যে। এই যে তারপরে অর্থাৎ এইভাবে গর্ভ একটা সমগর্ভকাল যাবে, এরপরে বাবু হবে। এই যে তাহলে এটা স্ত্রী প্রজনন তন্ত্র এখানে কাজে দেয়। তারা পুরুষের যে পুরুষ প্রজনন তন্ত্র সেখানে কাজে দেয়। তাহলে এইগুলো আসলে কি জনন তন্ত্রের কাজ। এর বছর ত্বকের তন্ত্র, ত্বক তোমাকে কি করে, ত্বক তোমাকে বাইরের থেকে সব কিছু থেকে আচ্ছাদন করে। মানুষের সবচেয়ে বড় তন্ত্রের নাম হলো ত্বকতন্ত্র। এই ত্বকটা সারা দেহে ছড়া থাকে। এই ত্বকের মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট গ্রন্থি থাকে, যেগুলো কি করে, সেগুলো ত্বকের রসের আর জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে, বাইরে আর ত্বকটা নিজে বাইরে আঘাত থেকে রক্ষা করে। লাস্ট যেটা আছে হলো অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি, এন্ডোক্রাইন, প্রাইন মানে ক্ষরণ করা, এন্ডো মানে ভেতরে, আমি বলছি অন্তঃক্ষরা মানে কোথায়, কার ভেতরে, রক্তের ভিতরে ক্ষরণ করে। থেকে ক্ষরণ করে, যে গ্রন্থি আছে গ্রন্থি থেকে রস ক্ষরণ হয়, সেই রসগুলো কোথায় ঢুকে যায়, সেই রসগুলো ঢুকে যায় হলো নালী বিহীন বিহীন গ্রন্থি। গ্রন্থি থেকে যে রসগুলো আসে সেগুলোকে বলা হয় এই হরমোন। এই হরমোন গুলো হলো রক্তে ঢুকে যায়। এই রক্ত থেকে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এই হরমোন গুলো যায় এবং ক্রিয়া করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়। এরকম আছে পিটুইটারি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, যেটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। হ্যাঁ, এটা আমাদের ব্রেইনে থাকে। এরপর থাইরয়েড গ্রন্থি গলার এখানে থাকে, প্যারাথাইরয়েড গ্রন্থি, ওই থাইরয়েড গ্রন্থির নিচে থাকে। অগ্নাশয়ে হাইলেটস অফ ল্যাঙ্গহারেন্স নামে একটা দ্বীপের মতো আছে, ওখান থেকে দুইটা কোষ আছে, সেখান থেকে কি আসে, ইনসুলিন চলে আসে, যেটা ডায়াবেটিস থেকে আমাদের বাঁচায়। তারপরে সে সুপ্রারেনাল গ্রন্থি ইত্যাদি। এই যে সুপ্রারেনাল গ্রন্থি, মানে সেটা কিডনির এখানে থাকে। এই যে গ্রন্থিগুলো, এই গ্রন্থিগুলো থেকে সব হরমোন নিঃসৃত হয়। এই হরমোন গুলো আসলে আমাদের দেহের ক্রিয়া কার্যকলাপে সাহায্য করে। এই ছিল তোমাদের অধ্যায়। এইটাই ছিল তোমাদের আলহামদুলিল্লাহ আমার জীবকোষ এবং টিস্যুর অধ্যায়। তোমরা কি আছো, জেগে আছো? জি জি স্যার। স্যার। শুনছো ক্লিয়ার এখন?